নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের স্টুডিওতে এসেছেন বিশিষ্ট লেখক, সমাজকর্মী, কবি গৌতম গুহ রায়। গৌতমের আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানো, অর্থাৎ গৌতমকে আমরা আমন্ত্রণ জানিয়েছি একটি বিশেষ কারণে। আজকে সকালবেলায় আমরা সাহিত্যের কাছাকাছি যারা আছি, শিল্পের কাছাকাছি যারা আছি, তারা হঠাৎ করে একটা খবর পেলাম, কথা সাহিত্যিক পীযূষ ভট্টাচার্য আর নেই। হ্যাঁ, তিনি বেশ কিছুদিন ধরে তার শর্করার অসুবিধার জন্য, অর্থাৎ শর্করা এত নেমে যাচ্ছিল শরীরের রক্তের যে সেটাকে আর স্বাভাবিক সীমায় আনতে পারছিলেন না কোনো ডাক্তারবাবুই। কলকাতার একটি নামকরা চিকিৎসা কেন্দ্রে তিনি আজকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। যাই হোক, আজকে তার লেখা নিয়ে আমরা গৌতমের সাথে আলোচনা করব কিছুক্ষণ, এবং এই আলোচনার মধ্য দিয়েই আমরা তার স্মৃতি তর্পণ করব। গৌতম, তোমাকে স্বাগত আজকে আমাদের আমুদরিয়া নিউজের স্টুডিওতে। খুব স্বাভাবিকভাবেই গৌতম, আমাদের সকলেরই মনটা একটু বিষণ্ণই আছে। তো যারা পীযূষ ভট্টাচার্যকে চেনেন না, সংক্ষেপে দুটো একটি কথা তার সম্পর্কে একটু বলে দিই, তাহলে সুবিধা হবে তার কৃতিত্বকে বোঝার জন্য। তিনি বালুরঘাটে জন্মেছেন 1946 সনের 3 ডিসেম্বর। তারপর তিনি 4টে জায়গায়, মূলত আমাদের এই উত্তরবঙ্গের 4টে জায়গায় তিনি ঘোরাফেরা করেছেন, এবং তার মধ্যে কলকাতায় একটি আছে। চিতপুরে তিনি থাকতেন একটা সময়। তারপরে সেখান থেকে আমাদের দার্জিলিংয়ের সোনাদাতে কিছুদিন ছিলেন, তারপর বালুরঘাট এবং বাংলাদেশের নীলফামারীতে তিনি কিছুদিন ছিলেন, এবং তারপরে স্কুল শিক্ষা মূলত এবং চাকরি জীবন বালুরঘাটেই। এই হলো তার একটা সংক্ষিপ্ত জীবনী। তিনি তার বাবা মায়ের প্রথম সন্তান, প্রথম পুত্র। তার প্রচুর লেখা আছে, সেই লেখা প্রসঙ্গে আমরা যাব আস্তে আস্তে। বিখ্যাত লেখা তার আছে। তো আমি গৌতমের কাছ থেকে একটু জানতে চাই প্রথমেই যে তুমি যদি একটু তোমার পীযূষ ভট্টাচার্য অনুভব সম্পর্কে একটু বলো। আচ্ছা, কল্যাণবাবু বললেন যেটা, যে সত্যি আমরা সবাই আজ পীযূষদার বিয়োগে শোকাচ্ছন্ন। তবুও পীযূষদাকে অতিক্রম করে, অস্বীকার করে উত্তরবঙ্গ সাহিত্যের ইতিহাস কোনোদিন লেখা যাবে না। বিশেষ করে কথা সাহিত্যে পীযূষদা অনন্য, এবং পীযূষদার সাহিত্য সৃজনী এমন ছিল যা একদম ভিন্ন ধর্মী। সাধারণত কথা সাহিত্যে যেটা দেখা যায় যে কিছু বানানো গল্প থাকে, কিছু পাঠক প্রিয়তা থাকে, হ্যাঁ, গদ্যের কিছু কৃতকৌশল দিয়ে পাঠককে মুগ্ধ করার ব্যাপার থাকে। পীযূষদা যেন ছিলেন যে একদম নিজের ভেতর থেকে আনতেন। পীযূষদার প্রত্যেকটা গল্পই দেখবে যে নিজে উপস্থিত, সরাসরি। একদমই তাই। আমি ওই তালপাতা ঠাকুমা যেটা, হ্যাঁ, সেটা থেকে শুরুটা বলছি, যে একটা তালপাতা ঠাকুমার যে গল্পটা, তার শুরুটা, কেবলমাত্র ঠাকুমাই বিশ্বাস করতেন এমন এক পূর্বপুরুষের রক্তধারা এই বংশে বয়ে চলছে, তাকে কি না কোনো একটি নির্দিষ্ট পাপের জন্য অভিশপ্ত হয়ে বেরিয়ে পড়তে হয়েছিল নদীতে নৌকা ভাসিয়ে। জানা নেই কোন পাপ সংগঠিত করেছিল জীবন। এখনো কি উজানে চলবার জন্য দ্বারের শব্দে মথিত হচ্ছে জলের তলদেশ, নাকি ভাটির টানে চুপচাপ বয়ে গিয়েছে সমুদ্রে? সেখানে অগণ্য সূর্যোদয় ও সূর্যাস্তের ভেতর কি সঙ্গে সমুদ্রবাহিত কুয়াশার হাতের মতন মৃত্যু এসে দাঁড়িয়েছিল কোনো একদিন। সমুদ্রবাহিত কুয়াশার হাতের মতন মৃত্যু, কি অসাধারণ অসাধারণ। এবং এইটা কিন্তু গৌতম, আমরা তার লেখা পড়তে সবসময় অনুভব করেছি যে একটা সময় না হারিয়ে যাই আমরা, যে এটা গদ্য পড়ছি না কাব্যের ভেতর ঢুকে যাচ্ছি। একদম গদ্য এবং কাব্যকে এত মিশ্রিতভাবে তিনি আমাদের কাছে উপস্থাপিত করতেন যে এটা একটা অসাধারণ ব্যাপার তার লেখা। দেখো, পীযূষদার এত গল্প উপন্যাস, কবিতার বই একটাই, কিন্তু একটাই কবিতার বই, কিন্তু তার প্রত্যেকটাই অসাধারণ। মানে কবিতার মধ্যে তার এমন জায়গায় নিয়ে যায়, শব্দের মধ্য দিয়ে, চিত্রগল্পের মধ্য দিয়ে, যেন মুগ্ধ হতে হয়। সত্যি পীযূষদা অনন্য একদম। এবং এই যে লেখার ঘরানা, পীযূষ ভট্টাচার্যর লেখার ঘর, আমরা তো অনেক ঘরানা সম্পর্কে আগ্রহী হই,
যেমন কুচবিহারে অমিয়ভূষণ মজুমদার ঘরানা, তারপর কমল কুমার মজুমদার ঘরানা, এইরকম, তারপর দেবেশ দার ঘরানা, এরকম নানান ঘরানা আমরা ইয়ে করি। কিন্তু পীযূষদা, কিন্তু আমি দেখলাম যে পীযূষদার উত্তরসূরি কি তোমার কাছে মনে হয় যে আর কেউ এই মুহূর্তে বাংলায় আছেন, বা তার ওই গদ্য শৈলীকে? এটা তুমি ঠিক বলছো, একদম ওই গদ্য শৈলী পীযূষদা অনন্য। পীযূষদা কোনো উত্তরসূরি নেই একদম। পীযূষদার সাথে খুব মানে বন্ধুত্ব ছিল, নৈকট্য ছিল নবারুণ ভট্টাচার্য, দুজনের বন্ধুত্ব ছিল, এবং পীযূষদার অধিকাংশ বই ভাষাবন্ধন থেকে বেরিয়েছিল। এই সময় বেরিয়েছে, এই সময়ও বেরিয়েছে ভাষাবন্ধন। পীযূষদার যেটা ছিল, নবারুণ ভট্টাচার্যের গদ্য এক ধরনের, তার আঘাত ক্ষমতা বা তার উইটি সব একটু অন্য ধরনের, আর পীযূষদার জন্য অনেক গভীর, অনেক ঠিক ঠিক ঠিক। এবং পীযূষদাকে বলতে হয় কি, তুমি যদি মানে ধারাবাহিকতার কথা বলো, উত্তর বাংলা বাংলা কথা সাহিত্যের একটা আলাদা স্বতন্ত্র মাত্রা। একদমই তাই, আমি এটাই বলতে চাইছিলাম যে, এবং এই যে স্বতন্ত্র মাত্রা, মানে স্বতন্ত্র একটা তার লেখার যে চলন, লেখার চলন বলি আর কি, এই চলন কিন্তু অন্য কোনো আর লেখার মধ্যে আমরা পাই না, একমাত্র পীযূষদার মধ্যে এই টেস্টটা পীযূষ ভট্টাচার্য লেখায়। কাব্য এবং গদ্য, যেটা দুটো কি করে একই সাথে অ্যামালগামেট হয়ে কি করে মানুষের কাছে পৌঁছতে হয়, এইটা পীযূষ ভট্টাচার্য কিন্তু একটা বিরাট ব্যাপার। এবং পীযূষদার, আমার মনে হয় পীযূষদা অন্যান্য কথা সাহিত্যের থেকে পীযূষদা না শিকড়ে মাটির সাথে খুব মিশে থাকতেন। ঠিক ঠিক। এবং পীযূষদা সবসময় তরুণদের সাথে আড্ডা মারতেন। পীযূষদার বন্ধু বান্ধব বেশিরভাগই কিন্তু অনেক তরুণ, অনেক তরুণ। পীযূষদার জন্ম 1946-এ, আমার জন্ম 1964, মানে 18 বছরের গ্যাপ, কিন্তু আমরা কোনোদিন বুঝতেই পারি না যে আমাদের মধ্যে 18 বছরের দূরত্ব আছে। এইভাবে সমস্ত দূরত্ব ভেঙে ফেলতেন, এবং তরুণদের চিন্তা ভাবনা, তার রুচি, তার অভিজ্ঞতা, তরুণদেরও অভিজ্ঞতা, সেটাকেও তিনি কিন্তু মানে বুঝতে চেষ্টা করতেন এবং সেটা পড়তেন। এবং হ্যাঁ না, পীযূষদার সাথে কথা বলেও এইটাও বোঝা গেছে, পীযূষদা না, ওই যে তুমি যেটা শুরু করলে একদম, যে তার ব্যক্তিগত জীবনচারণ এবং তার পরিপার্শ্ব, এইটা ছাড়া কিন্তু পীযূষদা অন্য কোনোভাবে একটা খুব হাইব্রিড ওয়েতে লিখতেন না। একদম না, একদম না, কোনো হাইব্রিড ওয়েতে লিখতেন না, কোনো শব্দ কিচ্ছু না, একদম বারে বারে বলতেন। হ্যাঁ, পীযূষদা আর আমাদের দোতনা থেকে আমাদের সুকান্ত আছে সাংবাদিক, ও একটা দীর্ঘ সাক্ষাৎকার ছিল, সুকান্ত গাঙ্গুলি। হ্যাঁ, 3 দিন ধরে সাক্ষাৎকারটি প্রায় 40 পাতার মতন হবে আর কি, মানে দীর্ঘ সাক্ষাৎকার। সেখানে উনি অনেক কিছু কথা বলছেন, প্রত্যেকটা জায়গায় কিন্তু উনি বলছেন জীবনের সাথে যোগ করার কথা বলছেন বারে বারে। জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষের এই সময়কে অস্বীকার করে কখনো কোনো সাহিত্য হতে পারে না, এটা ঠিক বারে বারে বলছেন। আর খুব আড্ডা দিতে পারতেন, আড্ডা দিতে পছন্দও করতেন। ঠিক তাই, যখন উনি জলপাইগুড়ি আসতেন, আসার আগে ফোন করতেন, আসার পরেও গৌতম চলে আয়। ওনার একজন আত্মীয় ছিলেন ওই আমাদের আদরপাড়ায়, আমরা গেতাম, গিয়ে প্রচুর কথা হতো, এবং উনি পড়তেনও প্রচুর পড়তেন। হ্যাঁ, প্রচুর পড়তেন। ঠিক। উত্তর বাংলার এই যেটা আগেই বললেন আর কি আপনি, সেটা হচ্ছে যে উত্তর বাংলা কথা সাহিত্যের বরাবর স্বতন্ত্র ধারা। আপনার আখতারুজ্জামান ইলিয়াস দেখেন, আমি অবিভক্ত উত্তর বলেছি, আখতারুজ্জামান ইলিয়াস, হাসান আজিজুল হক বর্ধমানে ছিলেন, পরে তো আর ওনার লেখালেখি সবই হচ্ছে বগুড়ায় বসে, মানে রাজশাহীতে বসে। তারপর দেবেশ রায়, দীনেশ রায়, অমিয়ভূষণ। হ্যাঁ, উত্তর বাংলার কথা সাহিত্য কিন্তু এরা প্রত্যেকে একদম আলাদা এক একটা দিশা দেখাচ্ছে, দিক দেখাচ্ছে। আচ্ছা, তোমার কেন মনে হয় যে এই যে তুমি যাদের নাম বললে, এরা তো একদম আমার মানে প্রাতঃস্মরণীয় মানুষ লেখায়, সাহিত্যে, তো এদের লেখা কেন আলাদা হয়ে যেত? তো এই বাংলা তো একই বাংলা, মানে কেন আলাদা? এটা কি সেটা প্রাকৃতিক বিষয়, না ভৌগোলিক বিষয়ের জন্য এরকম হতো, না চিন্তা ভাবনাটাই অন্যরকম? সেই অর্থে আমার মনে হয় এরা না খুব বেশি কলোনিয়াল চিন্তা ভাবনায় ভাবিত ছিলেন না, আমার মনে হয় ছিলেন। কারণ নগর কলকাতা থেকে দূরে আসলে একটা সময় আমাদের খুব অভিমান হয়, হ্যাঁ, যে বাংলার ইতিহাস গঙ্গার ওপারেই থেমে গেছে, কিন্তু এই পারের ইতিহাস, এই পারের মানুষজন, তাদের জীবনধারা, তাদের ভাবনা চিন্তা, তাদের সংস্কৃতি কিন্তু একটা ভিন্নতা নিয়ে, স্বাতন্ত্র্য নিয়ে আছে। এই স্বাতন্ত্র্যটাকে এরা চিনতেন, বুঝতেন। সেই জন্য অমিয়ভূষণ তার মধু সাধকা, আমাদের এখানে সেই যাত্রা সব নিয়ে, গড় শ্রীখণ্ড বা দেবেশ রায়ের সমস্ত কিন্তু আমাদের এইখানের সাথে, মাটির সাথে যুক্ত। ঠিক ঠিক। এবং নগরে গেলে কি হয়, নগরে প্রথমেই যেটা হয় যে নগর থেকে শেকড় থেকে বিচ্ছিন্ন হতে লাগে। এই যেন মূর্তি করা দেখেন আপনি, থার্মোকলের একটা প্রতিমার যে অঙ্গসজ্জা, আর হচ্ছে শোলা, যেটা হচ্ছে একদম মানে আমাদের শোলা, জল একদম তৈরি হয় যেটা, সেটা যেটা পাশাপাশি আপনি বুঝতে পারবেন একটা চকচক বেশি করবে, কিন্তু একটার
একটা ম্যাট ফিনিশ, একটা মানে ওইটার মধ্যে একটা আলাদা ব্যাপার থাকে, আলাদা ব্যাপার। এইটা হচ্ছে উত্তর বাংলার সাহিত্যিকদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। খুব ভালো বললেন। আরেকটা হচ্ছে পীযূষ ভট্টাচার্যের, আমার যেটা মনে হয় পীযূষ ভট্টাচার্য যেই মানের, যেই মাপের সাহিত্যিক, যেই উচ্চতার সাহিত্যিক, নগরের কথা উঠলো না, আমি সেই জন্যই বলি এইটা উত্তর বাংলার অভিমান না, এটা উত্তর বাংলার প্রত্যাখ্যান বলতে পারেন। সেটা পীযূষ ভট্টাচার্য কিন্তু প্রাতিষ্ঠানিক স্বীকৃতি সেই যেটা ওনাকে দেওয়া হয়নি। এইটা আমি মৃত্যুর দিনে এই ক্ষোভটা আমি বলছি যে পীযূষ ভট্টাচার্যের অসাধারণ সব উপন্যাস, ছোট গল্প, সেই স্বীকৃতি আর পায়নি, যেটা তার থেকে অনেক কম যোগ্যতার সাহিত্যিকরা। কিন্তু এটা হচ্ছে প্রতিষ্ঠানের কাছে আত্মসমর্পণ। পীযূষদা সেটা কোনোদিন করেননি। পীযূষদা মেরুদণ্ডটা সোজা রাখতেন। হ্যাঁ, আসলে এই রকমের লেখকরাই কিন্তু প্রতিষ্ঠানের কাছে খুব বেশি আত্মসমর্পণ করেন না। আমরা ইতিপূর্বেও দেখেছি, অমিভূষণকেও দেখেছি, তিনি সেই অর্থে আত্মসমর্পণ করেনই আর কি। একদম শেষ সময় হয়তো দুটো একটা এদিক ওদিক করে লিখেছেন আর কি। পীযূষ ভট্টাচার্য তাই ছিলেন। এবং গৌতম যেটা বল, আচ্ছা গৌতম, আমরা কি তার অন্য কোনো আর একটা কিছু তুমি আমাদের শোনাবে, লেখা বা কিছু, বা আর কোনো তোমার কাছে যদি স্টোরি থাকে? পীযূষদার সেটা হচ্ছে, পীযূষদার কিন্তু অনেক স্মৃতি, অনেক কথা। হ্যাঁ, একবার আমরা বালুরঘাটে গেছি, পীযূষদা আসলেন, তার একটা গল্পের পাণ্ডুলিপি তৈরি করছেন আর কি, সেটা শোনালেন। আমরা একটু মুগ্ধ হয়ে বললাম। তার ওই যে উপন্যাসটি, খুব বিখ্যাত উপন্যাসটা, পাণ্ডুলিপির শুরুটা কোনটা? ওই বৃষরাশি না, বৃষরাশি, আর হচ্ছে তখন তো কুশপুতুল বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে তখন পদযাত্রা একজন, আচ্ছা পদযাত্রা একজন বেরোচ্ছে। তখন আমি বললাম যে পদযাত্রা একজন কি আপনি? হ্যাঁ, তখন বললো আমি বা তুমি বা আমাদের প্রত্যেকেই পদযাত্রা একজন। এবং সেটাও আমরা পড়তে গিয়ে দেখলাম, শুধু পীযূষদার নির্মাণটাই অন্য ধরনের। ঠিক তাই, ঠিকই তাই। আজকে আমরা আসলে আজকে তোমার পড়া আছে নিশ্চয়ই? হ্যাঁ, তুমি মোটামুটি না, আজকে অতটা সময় আমরা দেব না আজকে, মানে শুধু আজকে তাকে একটু শ্রদ্ধা তর্পণ তোমাকে পেলাম, শ্রদ্ধা তর্পণ। আমরা বিস্তারিত আবার আসবো পীযূষ ভট্টাচার্যকে নিয়ে অন্য সময়। আজকে আমরা এই মুহূর্তেই এখানেই রাখছি। তার শুধু তার যে তিনি না ফেরার দেশে চলে গেছেন, সেখানে তিনি ভালো থাকুন। এবং তিনি চলে গেছেন, কিন্তু আমাদের জন্য তিনি কিন্তু একটা বিস্তৃত একটা জায়গা, একটা বিস্তৃত মাঠ, একটা বিস্তৃত পাহাড়, একটা বিস্তৃত সমুদ্র আমাদের জন্য রেখে গেছেন। আমরা যেন সেই সমুদ্রে অবগাহন করতে পারি। গৌতমকে আমাদের শুভেচ্ছা। আমদরিয়া নিউজ, প্রান্তজনের কণ্ঠস্বর।